বিয়ের ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। বউ এসে ডেকে তুলল, কাতর গলায় বলল, অনেক দিন তোমার সাথে বসে চা পান করা হয় না, আজকে কি তোমার সময় হবে? চোখ কচলে বিছানায় উঠে বসলাম। এমন সুযোগ হাতছাড়া করা যায় না। মেহেরুনের সাথে বিয়ের পর 12 বছর পার হয়ে গিয়েছে। দুটো ফুটফুটে সন্তান আছে আমাদের। ছেলের বয়স 7 বছর, মেয়ের বয়স 3। এই দীর্ঘ সময় একসাথে থাকার পরও ভালোবাসার রং ফিকে হয়ে যায়নি। মেহেরুন চায়ের কাপ হাতে ঘরের মধ্যে ঢুকলো, ঝলমলে গলায় বলল, বারান্দায় বসি, আজ পূর্ণিমা। চাঁদ দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দেওয়ার মজাই আলাদা। তাই ভালো, বাচ্চা দুটো ঘুমোচ্ছে, ওদের সমস্যা হতে পারে। মেহেরুন হাসলো, চোখ ধাঁধানো সুন্দর হাসি। চায়ের কাপ হাতে বেঞ্চিতে বসে পড়লাম। বারান্দাটা বেশ খোলামেলা, দেয়ালের সাথে লাগিয়ে বেঞ্চ পাতানো, কয়েকটা ফুলের টব, বাকি অংশ ফাঁকা। ফাঁকা জায়গায় চাঁদের আলো এসে পড়েছে, সরল ধরনের আলো। ফুলের টবে একটা গোলাপ কলি ফুটেছে, মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। মেহেরুন আমার সামনে মেঝেতে বসে পড়ল, সহজ গলায় বলল, তোমার কাছে আমাকে কেমন লাগে? এখন আমার আগে সেই রূপজৈবন নেই। খুবই ভালো লাগে। বয়সের সাথে মানুষের সৌন্দর্য পাল্টে যায়, এটা স্বাভাবিক। ভালোবাসা থাকলে এই পরিবর্তন মেনে নেওয়া যায়। 2 সন্তানের মায়ের শরীর নিশ্চয়ই 20 বছরের যুবতীর মতো হবে না। তাছাড়া আমিও কি আর আগের মতো সুন্দর আছি? শুনে খুশি হলাম। তবে তুমি আগের মতোই সুন্দর। নিয়মমাফিক চলাফেরা, সকালের অনেকটা সময় নিয়ে শরীরচর্চা, সব কিছু মিলিয়ে তোমার শরীর নষ্ট হয়নি। তুমিও তো একটু শরীরচর্চা করতে পারো। দুজনে না হয় একসাথে হাঁটতে গেলাম। যেতে পারলে মন্দ হতো না। তবে বাচ্চারা আছে, ওদের একা রেখে যেতে ইচ্ছে করে না। আদর্শ বউ, আদর্শ মা। বিয়ের আগে তোমার সঙ্গে আমার কয়েকটা চুক্তি হয়েছিল, মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। না থাকার তো কোনো কারণ নেই। সেগুলো কি একটু বলবে? খুব শুনতে ইচ্ছে করছে। আজ হঠাৎ এসব কথা উঠছে কেন? এমনিতেই পুরনো কথা শুনতে ভালো লাগে। মধুর অতীত চোখে আনন্দ অশ্রু নিয়ে আসে। তীক্ষ্ণ চোখে মেহেরুনের দিকে তাকালাম। মেয়েটা ভাবলেশীনভাবে চাঁদের দিকে তাকিয়ে আছে, চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে। তার মুখ দেখে মনে হচ্ছে চাটা ভালো হয়েছে। প্রতি চুমুকে আরাম পাচ্ছে। কি হলো, কথা বলছো না যে? তোমাকে দেখছিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। চাঁদ সুন্দর নাকি তুমি সুন্দর বুঝতে পারছি না। তুমি খুব চালাক স্বপন, নিজেকে অনেক ধুরন্ধর মনে করো। এ কথার মানে কি? কী সব উল্টোপাল্টা কথা বলছো? মজা করলাম। আজকাল সামান্য কথায় খুব সিরিয়াস হয়ে যাও, আগে এমন ছিলে না। চায়ের কাপ মেঝেতে রাখলাম, মৃদু শব্দ কানে লাগলো। তরল গলায় বললাম, আসলে কাজের অনেক চাপ যাচ্ছে, তাছাড়া বয়সও হচ্ছে, সংসারের চিন্তা, সুন্দরী বইয়ের চিন্তা। আসলেই তোমার অনেক চাপ যাচ্ছে, একটু বিশ্রামের প্রয়োজন। ঠিকই, তারপর বলো তোমার কি অবস্থা? আমার অবস্থা জেনে কি হবে শুনি? আজকাল তো কেউ আমার খবরই রাখে না। বেলি ফুলের মালাটা টেবিলের কোণায় পড়ে আছে, তোমার হাতটা ধরার সুযোগ হয়নি প্রেয়সী। একটু ফুরসত দিলে সাদা হাতে সাদা ফুলের মালা পরিয়ে দিতাম। তাই এখন তো সময় আছে, যাও নিয়ে এসো। মালাটা বেশ শুকিয়ে গেছে, দুটো ফুলে আবার পচন ধরেছে। বেশ কয়েকদিন আগের আনা। মেহেরুনের সাথে একান্ত সময় কাটানোর সুযোগ পায় না। সারাদিন ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। আমার দিকে তার নজর নেই। ভুল বললাম, নজর ঠিকই আছে, প্রেমের সময় নেই। মালাটা ওর হাতে পরিয়ে দিতে দিতে বললাম, কেমন দেখাচ্ছে? ভালোই। তোমার হয়তো মনে আছে, বিয়ের আগে তোমায় বলেছিলাম আমার একটা সুন্দর সংসার চাই, যেখানে অর্থের অভাব থাকলেও মানসিক শান্তি থাকবে, একাকিত্ব থাকলেও পরক্রিয়া থাকবে না। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন, খুব মনে আছে। সুন্দর সংসার আর মানসিক শান্তির জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি।
ছেলের জন্মের পরে চাকরি ছেড়ে দিয়েছি। শাশুড়ি মা অসুস্থ হলে তাকেই বাড়িতে এনে সেবা যত্ন করেছি। বলা বাহুল্য আল্লাহর রহমতে উনি এখন সুস্থ হবার পর মেয়ের বাড়িতে চলে গেছে। এখানে থাকলে যদি কাজ করতে হয়। শ্বশুর আব্বুও আমাদের সাথে থাকেন। তাদের ভরণ পোষণের সব টাকাই তোমার দেওয়া। যদিও ওনার আরও 5টা সন্তান আছে, কিন্তু এ বিষয়ে আমি কখনোই কিছু বলিনি। আমি চাইনি তুমি মানসিক অশান্তি ভোগ করো। আজ যে যেমন হোক, তুমি তো তাদের সন্তান। তুমি তো আর দায়িত্ব এড়িয়ে যেতে পারো না, কিংবা আমিও তোমাকে বাধা দিতে পারি না। তোমার ভাইদের টাকা পয়সা দেওয়া নিয়েও কখনো কিছু বলিনি। আজ হঠাৎ এসব কথা উঠছে কেন? তাছাড়া আমি তো তোমায় চাকরি ছাড়তে বলিনি। তুমি বললে আমি চাকরি ছাড়তাম না। স্বামী হিসেবে তুমি একটু বেশিই ভালো। মাসের শুরুতে আমার হাত খরচের টাকাটা কড়াই গন্ডায় হিসেব করে দিয়ে দাও। চাকরি থাকাকালীনও দিতে। মূলত ছেলেদের দেখাশোনার জন্যই চাকরি ছেড়েছি। এখানে তোমার কোনো দোষই নেই। তাহলে আমায় এসব বলছো কেন? মা বাবা তোমায় কিছু বলেছে নাকি? না, ওনারা কিচ্ছু বলেননি, এমনিই বললাম। কেন, তোমার শুনতে ভালো লাগছে না? না, ভালো লাগছে না। রাত দুপুরে এসব ফালতু পেঁচাল কারোরই ভালো লাগার কথা নয়। অন্যদের কথা জানি না, তবে কোনো এক সময় তোমার আমার সব কথাই ভালো লাগতো। দেখো মেহরুন, এই আবেগ এখন আর নেই। বয়সের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। তার মানে এই নয় যে মানুষটা তোমায় আগের মতো গুরুত্ব দিচ্ছে না। তা অবশ্য ঠিক। তোমার হয়তো মনে থাকবে বিয়ের সময় তোমাকে আমায় দেখে নিতে বলেছিলাম। জানতে চেয়েছিলাম এই রূপ নিয়ে আজীবন সুখী হতে পারবে কিনা। তুমি হ্যাঁ বলেছিলে। মেহেরুনের কথাগুলো শতভাগ সত্যি। বিয়ে ঠিক হবার পর হুট করে একদিন চিঠি লিখে ফেলল। ওর ভাই সাইকেল চালিয়ে সেই চিঠি আমার হাত পর্যন্ত দিয়ে গেছিল। বিয়ের আগে একবার আমার সাথে দেখা করতে চায়। চিঠিতে ঠিকানাও লেখা ছিল। নির্দিষ্ট সময়ে ওর সাথে দেখা করলাম। বোরখা হিজাবে ঢেকে থাকা সাধারণ একটা মেয়ে প্রথম দেখায় সালাম বিনিময় করলো। সহজ গলায় বলল, একটু ওই দিকে চলুন। কেন? আপনাকে আমার মুখটা দেখাতাম। যদিও আগে দেখেছেন তবুও। পার্কের নির্জন জায়গায় গিয়ে নিকাব সরালো। চাঁদের মতো সুন্দর মুখ, চোখ ফিরিয়ে রাখা যায় না। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। মেহেরুন নিকাব ঠিক করতে করতে বলল, আমার রূপ এমনই। আপনি কি আমায় দেখে শুনে বিয়ে করছেন? এ কথার মানে কি? মানে আমি খুব সুন্দর একটা সংসার চাই, যেখানে দাম্পত্য জীবন নিয়ে খুনসুটি থাকলেও কোনো অশান্তি থাকবে না। বিয়ের পরে বলবেন তোমাকে পছন্দ না, নাক বোচা, এসব হবে না। আর আপনি কখনো দ্বিতীয় নারীর দিকে তাকাতে পারবেন না। অন্তত প্রেমের নজরে তাকাতে পারবেন না। মেয়ে বান্ধবী রাখতে পারবেন না। একইভাবে আপনিও আমার থেকে এগুলো আশা করতে পারেন। ইসলাম কিন্তু 4 বিয়ে সুন্নত করেছে। 4 বিয়ে সুন্নত নয়, জায়েজ আছে, তবে সমান অধিকার দিতে পারলে। সূরা আন-নিসার 3য় আয়াতটা পড়ে নেবেন। তাছাড়া আপনার যদি একান্তই অন্য স্ত্রী দরকার হয়ে পড়ে, তখন না হয় ভেবে দেখা যাবে, কিন্তু বিয়ে আর পরকীয়া এক জিনিস নয়। আপনি তো খুব সিরিয়াস দেখছি। সত্যি বলতে খুবই সিরিয়াস। আমি নারীর ঝামেলা মুক্ত একটা সংসার চাই, যেখানে আমার জীবনসঙ্গীকে এই একটা বিষয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। আচ্ছা ঠিক আছে। সেদিনের কথাবার্তায় মনে হয়েছিল মেহেরুন আমার যোগ্য স্ত্রী হতে পারবে। আমার সে ধারণা ভুল হয়নি। মেহেরুন প্রমাণ করে দিয়েছে যে স্ত্রী হিসেবে খুবই যোগ্য। ছেলে সংসারে আসার পর সরকারি চাকরি, প্রাথমিক বিদ্যালয়ে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। চুপ করে আছো কেন? এমনিতেই ভাবছিলাম। মেহেরুন ঠোঁট উল্টে হাসল। সরু গলায় বলল, কি ভাবছিলে? আমি কতটা ভাগ্যবান সেটাই ভাবছিলাম। মানুষ চাকরি পায় না, আর তুমি সংসারের জন্য ছেড়ে দাও। এটা নিয়ে ভাবার কিছু নেই।
আমার কাছে আমার পরিবারটাই সব। সবার মানসিকতা একরকম হয় না। সবাই টাকার মাঝে সুখ খুঁজে পায় না, আমিও পেতাম না। তাছাড়া দুধের শিশুকে রেখে যাওয়ার মতো কেউই নেই। আমার মা বেঁচে নেই, আর তোমার মায়ের সেই সময় নেই। প্রসঙ্গ পাল্টানো যায়? না, যায় না। আজ এই প্রসঙ্গেই কথা হবে। তুমি কি নিজেকে খুব চালাক মনে করো? কিন্তু তুমি চালাক নও। কি বলতে চাইছো? তোমার অফিস কলিগ সুমনার ব্যাপারে বলতে চাইছি। তোমার কি মনে হয় তার ব্যাপারে আমি কিছুই জানবো না? শুকনো ঢোক গিলে জিহা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, সুমনার কথা আসছে কেন? তুমি কি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? তুমি আমাকে খুব অল্প বুদ্ধির মানুষ মনে করো। তোমার ক্ষেত্রে এটাই স্বাভাবিক। আজকালকার মেয়েরা যেখানে ক্যারিয়ার করে পাগল, সেখানে আমি সরকারি চাকরি ছেড়ে ঘরে বসে আছি। বাইরে দুনিয়ার সাথে আহামরি কোনো যোগাযোগ নেই, উচ্চবিলাসী জীবনযাপন নেই। কাজেই তুমি ধরে বসলে আমি বোকা। সামান্য ধোকা আমি ধরতে পারবো না? তুমি তো আর তাকে ঘরে নিয়ে আসছো না। কী সব উল্টোপাল্টা বলছো? মেহেরুন হাসির ধরন পাল্টে গেল। গলায় স্বর অনেকখানি নিচু করে বলল, বাসর রাতে তোমায় একটা কথা বলেছিলাম, মনে আছে? মাথা নাড়ালাম। এই মুহূর্তে কোনো কথাই আর মনে করতে পারছি না। সব কিছু এলোমেলো লাগছে। মেহেরুন বলল, আমি বলেছিলাম, আপনার যদি কখনো মনে হয় আমাকে আর ভালো লাগছে না বা আমার সাথে সংসার করতে পারছেন না, সরাসরি বলে দেবেন, আমি চলে যাব। কিন্তু যদি কখনো জানতে পারি আপনার একসাথে দুজন মেয়ের সাথে সম্পর্ক আছে, তবে আপনাকে সেই কয় টুকরো করে দুজনে ভাগাভাগি করে নেব। কথাটা খুব সিরিয়াসভাবেই বলেছিলাম, তুমি হয়তো হালকাভাবে নিয়েছিলে। রাত দুপুরে এসব পাগলের প্রলাপের মানে কি? মানে তুমি মরতে বসেছ। মৃত্যু পথযাত্রীর হক থাকে সব কিছু শুনে যাওয়ার। তাই তোমায় বলছি। কি? জি জনাব, দুনিয়ার চোখে তুমি আদর্শ স্বামী হলেও আমার চোখে মুখোশ পরা বেঈমান। তোমাকে ডিভোর্স দিলে কেউই আসল কারণ বিশ্বাস করতো না। আমি ছেলে মেয়েদেরকে নিয়ে নানান কথার সম্মুখীন হতাম। এসব ঝামেলা আমার পোষাবে না। আর তার চাইতে তুমি মরার পর সবাই আমায় সান্ত্বনার বাণী শোনাক, এটাই ঢের ভালো। কাউকে মেরে ফেলা কি কোনো সমাধান হতে পারে? সবাই একই কাজ করলে তো পৃথিবী আর পৃথিবীই থাকবে না। এটা তোমার আগেই ভাবা উচিত ছিল। যুগের সাথে তাল মিলিয়ে ৮০ ভাগ পরক্রিয়ায় জড়িয়ে পড়া উচিত হয়নি। তাছাড়া স্বাভাবিক ঘটনা নিয়ে গল্প লেখা হয় না, গল্প লেখা হয় ব্যতিক্রমকে নিয়ে, সে ভালো হোক আর মন্দই হোক। মেহেরুন, বলো, এসব কি সত্যি? শতভাগ। তোমার কি গলা জ্বলছে না? বুকের ভেতর চিনচিন করে ব্যথা করছে না? হঠাৎ মনে হলো গলাটা খুব জ্বলছে। বুকের ব্যথা কথাটা মিথ্যেও নয়। মেহেরুনের দিকে তাকালাম। সে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। চারিদিকে গোলাপ ফুলের গন্ধটা কড়া হয়ে উঠেছে। একটা ফুলের গন্ধ এত তীব্র হতে পারে জানা ছিল না। চোখ দুটো চিরতরে বন্ধ হওয়ার আগে মনে পড়ল, সুমনার কোমরে হাত রেখে বলেছিলাম, এমন সুখ আমার বউ দিতে পারে না। মেয়েটা দারুণ বোকা, এসব মজমাস্তি বোঝে না, কিছুই টের পাবে না। সুমনা খুব হেসেছিল। ওর হাসির শব্দ এখনো কানে বাজে। শেষবারের মতো মেহেরুনের দিকে তাকালাম। ফর্সা মুখে চাঁদের আলো পড়েছে। তাকেও ঠিক চাঁদের মতো সুন্দর দেখাচ্ছে, ভয়ঙ্কর সুন্দর। এই সৌন্দর্যটা কেন এতদিনেও আমার চোখে ধরা পড়ল না?